সিনেমার শুরুতে দেখানো হয় যে 1887 সালে একজন বিজ্ঞানী কাউন্ট ড্রাকুলা ভ্যাম্পায়ারের সাহায্যে তার মৃত ছেলের দেহে প্রাণ সঞ্চার করার গবেষণা চালাচ্ছে। বিজ্ঞানীর ছেলের শরীরে বিভিন্ন কাটাছেঁড়া করার জন্য তাকে একটি দৈত্যের মতন দেখাচ্ছিল। এদিকে দেখা যায় স্থানীয় গ্রামবাসীরা বিজ্ঞানীর কাজ সম্পর্কে জানতে পেরে বিজ্ঞানী এবং দৈত্যকে হত্যা করতে দুর্গের দিকে অগ্রসর হচ্ছে। বিজ্ঞানীর এই নতুন সাফল্যের কথা ভেবে বিজ্ঞানী খুব আনন্দে উত্তেজিত ছিল, কিন্তু ড্রাকুলা বলে যে সে এটিকে তার উদ্দেশ্যগুলির জন্য ব্যবহার করবে, যা ধ্বংসাত্মক হতে চলেছে। এটি বুঝতে পেরে বিজ্ঞানী ড্রাকুলাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং ড্রাকুলা তাকে হত্যা করে। একই সাথে দৈত্যের মধ্যেও প্রাণ সঞ্চার হয় এবং তার স্রষ্টা বিজ্ঞানীকে তুলে নিয়ে এসে দুর্গের বাইরে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সেই দৈত্য বিজ্ঞানীকে একটি বায়ুকলে নিয়ে যায়। এখানে বিজ্ঞানীর চাকরও ভ্যাম্পায়ারের সঙ্গে মিলে বিশ্বাসঘাতকতা করে এবং সে গ্রামবাসীকে বলে ওই দৈত্যটি বায়ুকলের দিকে গেছে। গ্রামবাসীরা বায়ুকলের কাছে একত্রিত হয়ে এটিকে জ্বালিয়ে দেয় এবং এর ফলে ভিতরে বিজ্ঞানী ও দানব দুজনেই জ্বলন্ত বায়ুকলের ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। এই সময় ড্রাকুলা তার ভ্যাম্পায়ারের রূপে ফিরে আসে এবং তার 3 ভ্যাম্পায়ার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই জায়গায় উপস্থিত হয়। ভ্যাম্পায়ার ও তার স্ত্রীরা খুব দুঃখিত এবং রেগে গিয়েছিল, কারণ তারা দৈত্যটিকে উদ্ধার করতে পারেনি। এর কারণ কি ছিল কিছুক্ষণ পরেই আমরা জানতে পারব। এখন 1 বছর পরের সময় দেখানো হয়, যেখানে ভ্যান হেলসিং নামের মূল চরিত্রটি দৃশ্যে আসে যে দৈত্য শিকারী। এখানে ভ্যান হেলসিং এসেছে এক দানবকে ধরতে, কিন্তু সেই দানব তাকে আক্রমণ করে এবং ভ্যান হেলসিংও তার সাথে যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত সেই দৈত্যটি বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়। দানবকে হত্যা করার পর সে তার দেশের গির্জায় ফিরে আসে। এখানে সে একজন পুরোহিতের সাথে দেখা করে। এই পুরোহিতরা শয়তানকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে, আর তাদের প্রতিনিধিত্ব করছে ভ্যান হেলসিং। এই পুরোহিতরা ভ্যান হেলসিংকে জানায় যে তার পরবর্তী মিশন হলো ট্রান্সিলভেনিয়া থাকা একটি কাউন্ট ড্রাকুলা ভ্যাম্পায়ারকে হত্যা করা। আসলে ভ্যাম্পায়ার হলো সমস্ত শয়তানের রাজা। পুরোহিত আরও বলে যে আনা নামের একটি মেয়ে এবং তার ভাই ট্রান্সিলভেনিয়া এই ভ্যাম্পায়ারকে হত্যা করার জন্য সর্বদা লড়াই করে। তাদের সাহায্যের জন্য ভ্যান হেলসিংকে সেখানে যেতে হবে। আনার পরিবার গত 400 বছর ধরে সেই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করছে। তাদের পরিবার ঈশ্বরের কাছে শপথ করেছিল যে তারা ভ্যাম্পায়ারকে না মারা পর্যন্ত তাদের বংশের কেউ মৃত্যুর পর স্বর্গের দ্বারে পৌঁছতে পারবে না। তারা ড্রাকুলাকে হত্যার চেষ্টা করেও সফল হয়নি এবং তার পরিবারে শুধুমাত্র আনা এবং তার ভাই বেঁচে আছে। এখানে ভ্যান হেলসিং একজন জুনিয়র পুরোহিতের সাথে দেখা করে, যিনি তাকে বিভিন্ন অস্ত্র তুলে দেন। ভ্যান হেলসিংয়ের সবচেয়ে বেশি একটা অত্যাধুনিক ধনুক বা ক্রসবো পছন্দ হয়। এরপর ভ্যান হেলসিং এবং জুনিয়র পুরোহিত উভয় যাত্রা শুরু করে। বিপরীত দিকে আনা এবং তার ভাই, যারা ভ্যাম্পায়ারের শত্রু, তারা একটি নেগড়ে মানব ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে। ব্যাপক লড়াই করেও তারা সফল হয় না। এরপর নেগড়ে মানবটি যখন আনার দিকে আক্রমণ করার জন্য এগোয়, তখন তার ভাই আনাকে বাঁচাতে নেগড়ে মানবটি সামনে এসে হাজির হয়। নেগড়েটি আনার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উঁচু পাহাড় থেকে নদীতে পড়ে যায়। তার ভাইকে হারিয়ে দুঃখ পেয়ে আনা কাঁদতে শুরু করে। কয়েকদিন পর ভ্যান হেলসিং ট্রান্সিলভেনিয়ায় পৌঁছায়। গ্রামবাসীরা তাকে অপছন্দ করে। একই সময় 3টি ভ্যাম্পায়ার বধূ গ্রামে আক্রমণ করে। আনাও সেখানে উপস্থিত। আনাকে ধরে ভ্যাম্পায়ারের বধূরা তার রক্ত চুষে খেতে চায়। এটি দেখে ভ্যান হেলসিং ভ্যাম্পায়ার বধূদের সাথে যুদ্ধ শুরু করে। অনেকক্ষণ যুদ্ধের পর ভ্যান হেলসিং অবশেষে তার ক্রসবো দিয়ে একজন ভ্যাম্পায়ার স্ত্রীকে হত্যা করে। এই দেখে আতঙ্কিত হয়ে অন্য 2 স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। ভ্যান হেলসিংকে আনা তাদের প্রাসাদে থাকতে দেয়। তারপর রাতে আনা প্রচণ্ড রেগে গিয়ে ড্রাকুলাকে একা শেষ করার জন্য বেরিয়ে পড়তে চায়, কিন্তু ভ্যান হেলসিং আনার জীবন সংকটে পড়তে পারে এই ভেবে তাকে অজ্ঞান করে দেয়। রাতে ঘুম থেকে উঠে আনা একটি নেগড়ে মানবের মুখোমুখি হয়, যা তাকে আক্রমণ করে। এখানেই প্রকাশ পায় ওই নেগড়ে মানবটি তার ভাই ছিল। গল্পের শুরুতে যে নেগড়ে মানব তার ভাইয়ের উপর আক্রমণ করেছিল, সে পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় তার ভাইকে কামড় দেয়। এই নেগড়ে মানবরা যাকে কামড়ায় সেও নেগড়ে মানবে রূপান্তরিত হয়, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক নেগড়ে। এখন সে আনাকে বলে যে ড্রাকুলা কি করতে চলেছে সেই রহস্য সে জানে এবং তাকে ড্রাকুলা নিয়ন্ত্রণ করছে, এবং এই নেগড়ে মানব থেকে সাধারণ মানব হওয়ার ওষুধ ড্রাকুলার দুর্গেই আছে। এই সময় ভ্যান হেলসিং সেখানে এসে সেই নেগড়ে মানবকে হত্যা করার চেষ্টা করে, আর আনার ভাই আবার নেগড়ে রূপান্তরিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আনার ভাইয়ের পিছনে ছুটতে গিয়ে দুজনেই এমন জায়গায় পৌঁছায় যেখানে ভ্যাম্পায়ার ড্রাকুলার রহস্য উন্মোচিত হয়। তারা সেখানে লক্ষ লক্ষ মাংসের থলির মধ্যে ভ্যাম্পায়ার বাচ্চাদের দেখতে পায়, যার মাধ্যমে ভ্যাম্পায়ার তার বংশবৃদ্ধি করবে। গল্পের শুরুতে দেখানো বিজ্ঞানী সেই আবিষ্কৃত যন্ত্র এবং ড্রাকুলার নিয়ন্ত্রণে থাকা নেগড়ে মানব, অর্থাৎ আনার ভাইয়ের দেহ থেকে শক্তি নিয়ে ভ্যাম্পায়ার বাচ্চাদের মধ্যে প্রাণ সঞ্চার করার চেষ্টা করে এবং এর ফলে কিছু বাচ্চা জন্মগ্রহণও করে। জন্মেই এই বাচ্চারা ভ্যাম্পায়ার বধূদের সাথে মানুষের রক্ত চুষতে গ্রামে চলে যায়। অন্যদিকে ভ্যাম্পায়ার এবং ভ্যান হেলসিং
প্রথমবার একে অপরের মুখোমুখি হয়। সুযোগ পেয়ে ভ্যান হেলসিং আনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভ্যাম্পায়ার আসলে আনার ভাইকে তার পরীক্ষার জন্য ব্যবহার করছে, কারণ সে নেগড়ে মানবের ক্ষমতার অধিকারী ছিল। কিন্তু এই শক্তি ভ্যাম্পায়ারের লক্ষ লক্ষ বাচ্চা বংশবৃদ্ধির জন্য যথেষ্ট নয় এবং ভ্যাম্পায়ারের পরীক্ষা ব্যর্থ হয়, আর ভ্যাম্পায়ারকে আরও একবার হারের মুখে পড়তে হয়। ভ্যান হেলসিং এবং আনা পালানোর সময় বায়ুকলের কাছে আসে। এটি একই বায়ুকল ছিল যা শুরুতে দেখানো হয়েছিল, যেখানে দানব ও বিজ্ঞানী চাপা পড়ে গিয়েছিল। ভিতরে এসে তারা দেখতে পায় যে দানব এখনও বেঁচে আছে। দানব তাদেরকে বলে যে, আমাকে মেরে ফেলো, আমি যদি ভ্যাম্পায়ারের খপ্পরে আসি তবে সে আমাকে তার বংশবৃদ্ধির উৎস করবে, আর আমি একমাত্র উৎস যার মাধ্যমে কাউন্ট ড্রাকুলা তার বাচ্চাদের জীবিত করতে পারবে, কারণ আমার যথেষ্ট ক্ষমতা আছে। কিন্তু ভ্যান হেলসিং তাকে শেষ করে দেয় না, কারণ সে এটাকে ভালো দানব বলে মনে করে, যে কারো ক্ষতি করতে চায় না। এদিকে আনার ভাই, সেই নেগড়ে মানব যে ড্রাকুলার নিয়ন্ত্রণে আছে, তাদের এই কথাবার্তা শুনে ফেলে এবং সে ভ্যাম্পায়ারের সামনে সবকিছু প্রকাশ করে যে দৈত্য এখনও বেঁচে আছে। এখন ভ্যান হেলসিং সেই দৈত্যটিকে তাদের চার্চে ভ্যাটিকান সিটিতে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, যেখানে সে নিরাপদে থাকবে এবং ভ্যাম্পায়ার কখনোই এটিকে তার পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবে না। সেই দৈত্যটিকে একটি গাড়িতে বসিয়ে তারা রওনা দেয়। পথিমধ্যে তারা ড্রাকুলার দুই স্ত্রীর দ্বারা আক্রান্ত হয়। তারা অনেক যুদ্ধ করে, কিন্তু ভ্যান হেলসিংরা আগে থেকেই জানতো যে পথে তাদের উপর হামলা হতে পারে, তাই তারা ফাঁদ বিছিয়েছিল। এই ফাঁদের শিকার হয়ে ভ্যাম্পায়ারের আরেকটি স্ত্রীও মারা যায়। একই সময় আনার ভাই নেগড়ে মানবও তাদের উপর আক্রমণ করে। ভ্যান হেলসিং তাকে হত্যা করে, কিন্তু মারা যাওয়ার আগে সে ভ্যান হেলসিংকে কামড়ে দেয়। অর্থাৎ এর ফলে ভ্যান হেলসিংও আর কিছুদিনের মধ্যেই নেগড়ে মানবে রূপান্তরিত হবে। এর মধ্যেই ভ্যাম্পায়ারের তৃতীয় বধূ আনাকে অপহরণ করে বাতাসে নিয়ে উড়ে যায়। এরপর যখন ভ্যান হেলসিং দৈত্যকে নিয়ে রোমে ভ্যাটিকান সিটিতে পৌঁছায়, তখন ভ্যাম্পায়ার বধূ তাদের জানায় যে আনাকে মুক্ত করতে চাইলে তাদেরকে দৈত্যকে ফেরত দিতেই হবে। ভ্যান হেলসিং এতে রাজি হয় এবং সে বলে, আমরা জনবহুল জায়গায় এই লেনদেনটা করব। এখন তারা একটি উৎসবে পৌঁছায়। এটা ছিল তাদের লেনদেনের জায়গা। ভ্যান হেলসিং এখানে আসার আগে সেই দৈত্যটিকে একটি জায়গায় লুকিয়ে রাখে, যাতে সে নিরাপদ থাকে। যখন ভ্যান হেলসিং সেই উৎসবে ড্রাকুলা ও ভ্যাম্পায়ারের মাছ থেকে আনাকে বাঁচিয়ে পালাতে সক্ষম হয়, তারা দেখে ভ্যাম্পায়ারের সহকারী সেই উৎসবে দৈত্যকে নিয়ে আসে। অর্থাৎ তাকে যদিও ভ্যান হেলসিং লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই লোকেরা এটিকে কোনো উপায় খুঁজে পেয়ে যায়। নৌকায় দানবকে নিয়ে যাওয়ার সময় ভ্যান হেলসিং তাদের তাড়া করে, কিন্তু সফল হয় না। এখানেই দেখা যায় যে নেগড়ে মানবের স্বভাব ভ্যান হেলসিংয়ের উপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে, কারণ নেগড়ের পুরো রূপান্তরের জন্য চাঁদের আলো প্রয়োজন, কিন্তু চাঁদ যথেষ্ট উদয় হয়নি। 2 দিন পর পূর্ণিমা আছে, যখন সে সম্পূর্ণ নেগড়ে মানবে রূপান্তরিত হবে। পরে তারা সবাই আনার দুর্গে আসে, যেখানে তারা একটা প্রাচীর পর্যবেক্ষণ করে। আনা তাদের বলে যে আমাদের পূর্বপুরুষরা বারবার এই প্রাচীরের চিত্রটির দিকে পর্যবেক্ষণ করতেন। এটি সম্ভবত একটি গোপন বা লুকোনো রাস্তা যা ভ্যাম্পায়ারের দিকে নিয়ে যাবে। ভ্যান হেলসিং সেই দেয়ালটিকে পর্যবেক্ষণ করে দেখে যে এর নিচের আবরণটি ছেঁড়া অবস্থায় রয়েছে। এখানে সে মনে করতে পারে যে এখানে আসার আগে চার্চের পুরোহিত তাকে এক টুকরো ছেঁড়া কাগজ দিয়েছিল। সেই কাগজের টুকরোটি সেঁটে দিলে সেটি একটি দরজা হয়ে খুলে যায়। তারপর তারা সরাসরি ভ্যাম্পায়ারের প্রাসাদে প্রবেশ করে। ভ্যাম্পায়ারের সহকারীকে ধরে তারা দৈত্যকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। দৈত্য যাওয়ার সময় জানায় যে নেগড়ে মানব থেকে সেরে ওঠার ওষুধ ভ্যাম্পায়ারের দুর্গেই আছে। ড্রাকুলা এই ওষুধটিকে রেখেছে কারণ শুধুমাত্র একটি নেগড়ে মানবই তাকে শেষ করতে পারে, তাই ড্রাকুলা এটিকে সুরক্ষিত রেখেছে। যদি কোনো সময় নেগড়ে মানব তাকে শেষ করতে আসে, তাহলে সে নেগড়েটিকে ইঞ্জেকশন দিয়ে মানবে রূপান্তরিত করে দেবে। তাই নিজের নিরাপত্তার জন্য সেই ওষুধটিকে সে রেখেছে। এরপরে ভ্যান হেলসিং দৈত্যের সন্ধানে যায়, যখন আনা এবং জুনিয়র পুরোহিত ভ্যান হেলসিংয়ের নিরাময়ের ইঞ্জেকশনের সন্ধানে। তারা সেই ইঞ্জেকশন পায়, কিন্তু ভ্যাম্পায়ারের সহকারী তাদের সেখানে বন্ধ করে দিয়ে চলে যায়। ভ্যাম্পায়ারের তৃতীয় স্ত্রী তাদের উপর আক্রমণ শুরু করে। এরপর আনা বুদ্ধি করে সেই জুনিয়র পুরোহিতের কাছে ইঞ্জেকশনটা দিয়ে ভ্যান হেলসিংয়ের কাছে পাঠিয়ে দেয় এবং আনা সেই ভ্যাম্পায়ার স্ত্রীর সঙ্গে লড়াই শুরু করে। অন্যদিকে দেখা যায় দৈত্যটি পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে ভ্যাম্পায়ারের বাচ্চাদের জাগিয়ে তোলার জন্য। এদিকে ভ্যান হেলসিং যখন দুর্গের চূড়ায় দৈত্যটিকে মুক্ত করছিল, তখন ড্রাকুলা নিচ থেকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে। তখন সেই দৈত্যটি হঠাৎ বৈদ্যুতিক শককে মুক্তি পায় এবং নিচে পড়তে শুরু করে। এই বৈদ্যুতিক শকের শক্তির জন্য ড্রাকুলার বাচ্চারা আবার জীবিত হয়ে উঠে গ্রামে হামলা করে। দৈত্যটি নিচে পড়ার সময় বৈদ্যুতিক তারের সাহায্যে আনা যে ঘরে যুদ্ধ করছিল সেই ঘরে এসে হাজির হয় এবং আনাকে বাঁচিয়ে দেয় এবং ভ্যাম্পায়ারের স্ত্রীর সঙ্গে লড়তে শুরু করে। শেষে জুনিয়র পুরোহিত এবং আনা একসঙ্গে ড্রাকুলার স্ত্রীকে মেরে ফেলে। আজ রাত হলো একটি পূর্ণিমার রাত, যেখানে ভ্যান হেলসিং মানুষ থেকে নেগড়ে মানবে রূপান্তরিত হবে। সে ভয়ানক এবং সবচেয়ে শক্তিশালী। ভ্যান হেলসিং নেগড়ে রূপে ভ্যাম্পায়ারের সাথে লড়াই শুরু করে। তারা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। কখনো ভ্যাম্পায়ার যুদ্ধে জয়ী হচ্ছে, তো আবার কখনো ভ্যান হেলসিং। অবশেষে ভ্যাম্পায়ার মারা যায়,
কারণ ভ্যান হেলসিং তার ঘাড়ে কামড় দিয়ে তাকে মেরে ফেলে এবং ভ্যাম্পায়ারের বাচ্চারাও ভ্যাম্পায়ার মারা যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। আনার কাছে ইঞ্জেকশন ছিল যা দিয়ে ভ্যান হেলসিং ভালো হয়ে যেতে পারে। নেগড়ের রূপান্তর দেখে আনা ভ্যান হেলসিংকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে। একটি বিপদের কথা ভেবে নেগড়ে মানব ভ্যান হেলসিং আনাকে ভুলভাবে আক্রমণ করে এবং আনা সেখানেই মারা যায়। এর মানে ভ্যান হেলসিং নিজের অজান্তেই আনাকে মেরে ফেলেছে, কিন্তু আনা মারা যাওয়ার সময় ভ্যান হেলসিংকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ফলস্বরূপ ভ্যান হেলসিংও একসময় মানুষে রূপান্তরিত হয় এবং তার ভুলের জন্য অনুতপ্ত হয়। আনাকে জড়িয়ে ধরে সে অনেক কাঁদে। এটি খুবই দুঃখজনক মুহূর্ত ছিল। তারপর তারা সবাই সমুদ্রের তীরে চলে যায়। তারা আনার মৃতদেহ এখানে পুড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকানোর সময় ভ্যান হেলসিং মেঘের মধ্যে আনা ও তাদের বংশধরকে দেখে। তাদের মুখে এটা স্পষ্ট ছিল যে তারা সকলেই আনন্দিত এবং ভ্যান হেলসিংয়ের কাছে কৃতজ্ঞ। ভ্যান হেলসিংও এটা দেখে হাসে। আনা যেন তার বাবা মায়ের সাথে দেখা করে সব কিছু পেয়েছে। এদিকে দৈত্যটিও নদীপথে এক অজানা অভিযানের দিকে রওনা দেয়। ভ্যান হেলসিং ও পুরোহিত অভিযান সফল করে রোমের চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। আর মুভিটাও এখানেই শেষ হয়।